নমস্কার। বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে। আমি প্রথাগত শিক্ষার খুব বেশি শিক্ষিত হতে পারিনি, কিন্তু আমার পড়াশোনার একটা ব্যাপক একটা দিক ছিল, সেটা প্রথাগত শিক্ষার বাইরে, এবং সেটা সূত্রপাত সেই ছোটবেলায় রামায়ণের গল্প থেকে। একথা আমি আমার কথা বলেছি, কিন্তু এই যে যেদিন আজকে এই সাক্ষাৎকার দিতে এসে আমার সেই যোগ্যতা আছে কিনা আমার স্মরণ নেই। আমার মনে হচ্ছে যদি এটা আর কিছুদিন আগে যদি হতো, যখন আমার শরীরটা একটু সুস্থ ছিল, তখন আমি খুব বলতে পারতাম। কর্মসূত্রে আমি বহু মানুষের প্রথম জীবনে আমি ছিলাম বইয়ের দোকানের সেলসম্যান। আমি বইয়ের দোকানে সেলসম্যান ছিলাম। সেখানে বই পড়ার একটা সুযোগ ছিল বেশি করে। সেখানে থেকে আমার সূত্রপাত হলো পড়া। লেখার কথা কোনোদিন ভাবিনি, তখন তো ভাবতেই পারিনি। কিন্তু এই লেখার ব্যাপারটা এলো এমন সময় যখন আমি অনেকটা সময় কাটিয়ে গেছি। তখন আমাদের বাড়িতে যাবেন চাকদায়, তখন আমি থাকতাম। সেখানে আমাদের প্রতি বছর বই মেলা হতো। সেখানে সবাই দেখতাম, কেউ কবিতা পড়ে, গল্প পড়ে। আমারও খুব ইচ্ছে করতো যে তাহলে আমিও তো পড়তে পারি, কিন্তু আমি কবিতা খুব একটা কবিতা লেখা না, আমি খুব একটা মানে ছিলাম না। আমি মনে করতাম যে রবীন্দ্রনাথ, জীবনানন্দ এবং পরবর্তীকালে শক্তি চট্টোপাধ্যায়, এদের কবিতার পরে আর যারা যারা কবিতা লিখেছেন, সুনীলবাবু লিখেছেন, তারা সবই নমস্য ব্যক্তি। কিন্তু আমি কবিতার দিকে ঝুঁকতাম না, কারণ আমি রবীন্দ্রনাথ আর ওই জীবনানন্দ নিয়ে আমি খুব যতটা ছিলাম তার বাইরে খুব যেতে চেষ্টা করিনি। এই সময় আমাদের চাকদাতে বই মেলা হতো, আগেই বলেছি। সেই বই মেলাতে ওই কবিতা বই প্রকাশ করত। তা আমি সবাই করে, আমিও, তারা বলতো তোমার কি আছে? আমি বললাম যে না, আমি করিনি, আমি আগামীতে করবো। তারপরে সে কবিতা লিখতে পারলাম না, তখন গল্প লেখা শুরু করলাম। গল্প মানে গল্প বা বিভিন্ন বিচিত্র বিষয় নিয়ে। এটা আমি মানে বলতে চেষ্টা করেছি যে আমি কবিতা করতে ভালোবাসি, কিন্তু লিখতে পারি না। লিখতে পারি না মানে আমার ছন্দ বা যে ধরনের তখনকার দিনে গদ্য কবিতার যে রূপ, সেই রূপটাকে আমি ভালো করে আত্মস্থ করতে পারি। তা এই অবস্থায় তো যে কিছু একটা করতে হয়, তখন আমি যে নতুন করে মনের ভাবনাটা লিখতে শুরু করলাম। আগেই বলেছি যে আমি লেখার থেকে
পড়ার দিকে আমার ঝোঁক ছিল বেশি, এত বেশি পড়তাম যে পড়তে পড়তে সমস্ত সবকিছু শেষ করে তো তালগোল পাঠিয়ে যেত। যাই হোক, তা যে একটা কিছু করতে হয়, তা আমি তখন গল্প লিখতে শুরু করলাম ছোটখাটো ম্যাগাজিনে, ছোটখাটো লিটিল ম্যাগাজিন বলা হয়, এটা ছোট ছোট গল্প, ওই সেগুলো লিখতাম। দু একজনের তারিখও করতো, না ভালো হয়েছে। তা শেষ পর্যন্ত দেখলাম যে সেগুলো একদিন উনি এই যে একটু আগে বলা হলো কার্তিক মোদক, কবি কার্তিক মোদক রানাঘাটে, আমার এক বন্ধুর সঙ্গে কার্তিক মোদক আমার বাড়িতে এলো। আমি তাকে আমার কিছু লেখা এলোমেলো করেছিল স্ক্রিপ্ট হিসেবে, আমি তাকে দেখালাম। উনি বললেন, এটা করুন, এটা হারিয়ে যাবে, এগুলো একটু এক জায়গায় বুঝিয়ে নিয়ে একটা কিছু মানে যন্ত্রস্থ করুন। এইটাই হলো সূত্রপাত। তারপরে আগে বলেছি ওই বই মেলা হয়, তখন সেই কার্তিক মোদক তার কথা আমার খুব মনে পড়ল, তুমি আমাকে বলেছিলেন এইভাবে লিখতে শুরু করলে, এবং তারপরে ওই হারিয়ে যাবে তার জন্য আমার এক ছোট্ট ভ্রাতৃস্থানীয় একজন, তার একটা প্রেসের মতন ছিল, মানে সে প্রিন্টিং তখনকার দিনে অন্যরকম, সে আগেকার দিনে সে প্রেস ছিল না, তখন প্রিন্টিং একটু পরিবর্তিত হয়েছে। তা সে তার কাছে বললাম যে আমার একটা বই ব্যবস্থা করলাম। ঠিক আছে, ই করে দিন, স্ক্রিপ্ট তৈরি করুন, ম্যাটার তৈরি করুন। তখনকার দিনে ম্যাটার তৈরি করতে গেলে পরে ওই কম্পিউটারের সাহায্য নিতে হতো। আমি এবার কম্পিউটারে আমার খুব একটা কোনো নৈপুণ্য ছিল না, কিন্তু ওখানে একটা সুযোগ এলো। ওখানে আমার এক দুঃসম্পর্ক আরেক আত্মীয়া, সে মানে তার বাড়িতে একটা কম্পিউটার ছিল এবং তার বাংলা টাইপ ছিল, তার বাংলা টাইপ করতে পারত। তখন সে আমাকে বললো যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি লিখে দাও, আমি টাইপ করে দেবো। আমি বললাম, না, আমি এখন লিখতে পারবো না, আমার অত লেখার সময় নেই, তুমি এটাকে আমি মুখে বলবো, তুমি টাইপ করে দেবে। এইভাবে সূত্রপাত হলো, যেখানে তার নাম ছিল মৌসুমী নন্দী। এটা বলতে গেলে বলতে হয় যে অনুভবের কথা। অনুভব, আমি যা ভাবি, আমি যা আমার অনুভূতিতে আসে, সেটা যদি আমি প্রকাশ করতে পারি, প্রকাশ করি, তাহলে সেটাও তো একটা রচনা হবে। রচনা সাহিত্য হবে কিনা সেটা পরের কথা, সেটা পাঠক বিচার করবে। কিন্তু আমি তখন সেই আমার যে মনের যে অভিব্যক্তি, আমার মনের যে ভাব, সেটাকে আমি প্রকাশ করার চেষ্টা করলাম। এবং দেখবেন, আপনারা যদি আমার কোনো লেখা পড়ে থাকেন কেউ, তাহলে দেখবেন যে যেখানে আমি লিখেছি, যেখানে যাই আমি লিখে থাকি না কেন, আমি যা দেখেছি, আমি দেখে আমি যে মানে আমার অনুভবে যা এসছে, আমি সেটাই লিখেছি। পরিবর্তন আমি করতে চাইনি এই জন্যে যে আমি একটু, তখন আমার একটা পরিণতি এসে গেছে। আমি যে সেটা নিজেকে শ্বাসটাকে পাল্টাবো তা হয়নি। সেই জন্য আমার যেটা ভালো লাগে, আমার যেটা গুণগত দিক আমার, সেটা হলো যে এই অনুভবে আমি কি কি পেলাম, আমার কি, আমার অনুভবটা কি, আমার অনুভূতিটা কিরকম,
সেটাই আমি ধারণা করে আমি নিজের বোধগুলোকে আমি রূপ দিতে চেষ্টা করছি। সেখানে দেখবেন যে যাই লিখি না কেন প্রত্যেকটার সঙ্গেই কোনো না কোনো মানুষের যোগ আছে, কোনো না কোনো মানুষের যে কোনো একটা ইয়েতে আপনারা যদি চিন্তা করেন, কিন্তু সেখানে বাস্তব আর কল্পনা সেখানে মিলেমিশে এক হয়ে গেছে। সেটা আমাদের এক অধ্যাপিকা দিদিমণি উনি কথাটা বলেছিলেন, যেটা রিপোর্টার্স কোনো একটা গল্পে আমার মনে পড়ছে না এখন আর, যেটা রিপোর্টার্স, কিন্তু রিপোর্টার্সটা আমি সেইভাবে মানে রিপোর্টার্স অর্থে যেটা ব্যবহার করা হয় সেইভাবে আমি কিন্তু সচেতন ভাবে সেটা আমি করিনি। হয়তো আমার যে এটা এসে গেছে, আমার যা অভিজ্ঞতা, আমার যা আমার যে এসে গেছে সেটা ঠিক আমি জ্ঞানত, আমি খুব সচেতন ভাবে সেটা আমি কি করতে চাইনি। আমার কোন রকম করে সেখানে সচেতনতা ছিল না। যে নামকরণের ব্যাপারে আমি প্রাধান্য দিয়েছি সেখানে যেখানে গল্পটা তার দিক নির্দেশ করে, মানে সেখানে অনির্দিষ্টভাবে কোথাও কোনো ফাঁকফোকর রাখেনি, নির্দিষ্টভাবে সে এগিয়েছে। এইভাবে আমি ঠিক ব্যাপারটা চিন্তা করিনি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পাঠকরা বা সমালোচক আমাকে এই ব্যাপারে খুব বিষয়টা আমাকে পয়েন্ট আউট করেছে যে আপনার গল্পগুলোতে নামকরণে এই ধরনের ব্যাপারগুলো আসে কেন, এত বড় হয় কেন। আমি বললাম সেখানে আমি আরেকটু এমফাসাইজ করতে, আমি একটু এইভাবে বিশ্লেষণ করতে চেয়েছিল গল্পটাকে, যে গল্পটার নামটা পড়েই সে যাতে তার আমার গল্পটার বিষয়বস্তু এবং উদ্দেশ্য এটা সে বুঝতে পারে। আপনি হয়তো জানেন না বা অনেকেই জানেন না যে আমি চোখের কষ্টে খুব কষ্ট পেয়েছি, চোখের রোগে। আমার একটা রেটিনাল হেমারেজে একটা চোখ নষ্ট হয়ে যায়, তখন আমার বয়স মাত্র 32 বছর। তারপরে পরবর্তীকালে আর একটা চোখ যখন অ্যাফেক্টেড হচ্ছে, তখন আমি সেই সময় ডাক্তার কাছে প্রথম যাই। উনি আমার চিকিৎসা শুরু করেন, আর আমি এখানে আমার বেশ মনে আছে গল্পটা চোখের আলো। চোখের আলো গল্পটা কিন্তু ডাক্তার সমর মজুমদারের খানিকটা কি বলবো
মুগ্ধতা বা অনুপ্রেরণা যাই বলুক না কেন, আমি সেটা পেয়েছিলাম। এবং সেই জন্যেই তার সঙ্গে আমার ভালো একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি চিকিৎসা জগতের একজন খুব বিশিষ্ট মানুষ। আমার কাছাকাছি তার কাছাকাছি যাওয়ার আমার কোনো রকম কোনো ইয়ে ছিল না, মানে আমার ক্ষমতা ছিল না, কিন্তু তিনি নিজেই আমাকে ডেকে নিয়েছিলেন। আমি সঙ্গীত ভালোবাসি এবং তার মধ্যে রবীন্দ্রনাথ অবশ্যই সবচেয়ে সবার উপরে। শুধু তাই নয়, বিভিন্ন সময় আমি সেই সঙ্গীতকে আমি উপভোগ করেছি হৃদয় দিয়ে। শুধু শ্রবণে নয়, আমি হৃদয় দিয়ে আমার সঙ্গীতকে আমি আস্বাদন করেছি। সঙ্গীত আমি এত ভালোবাসি। তা সাহিত্য সঙ্গীত আমি দুটোকে পাশাপাশি রাখলে পরে আমার শুধু তাহলে ওই একজন সেই আমার ঈশ্বর, যাকে আমি বলেছি আমার ঈশ্বর, সে তাকেই বোঝায়। সেই আদর্শ থেকেই আমি মানে তাকে ধ্রুবতারা মনে করে আমি নিজে এইভাবে আবার সঙ্গীত প্রীতিকে আমি প্রকাশ করতে চাইছি। সেই এক কথা আবার বলি যে আপনি যদি আর কিছুদিন আগে আসতেন, আমি হয়তো আমার ওই ব্যক্তিটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হতো। কিন্তু এখন আমি যে কথা বলতে চাই, যে কথা আমি ভাবি, সেই কথা অনুভবে থাকলেও আমি প্রকাশ করতে পারছি না। সেটা আমার অক্ষমতা। সেই কথা বলি যে আমি আমার সেই কথাগুলো যেভাবে বলতে চাই সেটা প্রকাশ করতে পারছি না। তবু আমি আপনাকে এটা বলতে চাই যে আমার সঙ্গীত প্রীতি, আমার সাহিত্য প্রীতি, আমার সৌন্দর্য প্রীতি, এগুলো কোনো সময় আমি কোনো এর সঙ্গে আমি আপোষ করিনি। আমি একটা সময় পাল্টেছে, যেমন একটা সময় আমার জীবনের প্রথম সমরেশ বসু, আপনারা সবাই ছিলেন, কালকুট নামে তিনি লিখতেন, কালকুট নামেও লিখতেন। তা তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয় একজন লেখক। তার বাড়ি ছিল নৈহাটি জগদ্দলে। সেখানে তার জীবন শেষ হবে সেটা এই প্রসঙ্গে হয়তো আসে না, কিন্তু এটা ঠিক যে তার জীবন আমাকে একসময় একটু অনুপ্রাণিত করেছিল। আমি ভ্রমণের কথা বলেছি, অরণ্য, পর্বত, বিভিন্ন দেশ দেখার খুব আমার ইচ্ছে ছিল। এখন আমার কাছে সেই ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, আমার সারা পৃথিবী। আমার মনে পড়ে পাসপোর্টটা করতে দিয়ে পাসপোর্ট অফিসার আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি পাসপোর্ট চান কেন? আমি বললাম যে আমি একটু বাইরে যেতে চাই।
বাইরে যে কোথায় যেতে চাই, ওটাতে আমার ইচ্ছে করে যে আমি ইউরোপের দেশগুলো আমি দেখব, ইউরোপের দেশগুলো আমি দেখব। আমার নিজের দেশগুলো তো কম বেশি আমি দেখেছি, কিন্তু আমার খুব যে বর্তমান যে সভ্যতার যে স্বর্ণ শিখরে পৌঁছে গেছে, সেই ইউরোপের আমি তাদের সেইখানটা আমি তাদের সঙ্গে একটু মেলামেশা করব, কিন্তু সেটা সম্ভব হয়নি নানা কারণে, সেটা কথা না। তাই সেই জন্য অনেক অপূর্ণ ইচ্ছে পূর্ণ হয় না মানুষের। বর্তমানকালের যে লেখক, তাদের লেখার সঙ্গে আমাদের চিন্তা ভাবনা বা লেখার বিষয় বা স্টাইল, এগুলো সবকিছুই অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সেই জন্যে এখানে আপনি জেনে আশ্চর্য হবেন যে এই জিনিসটা কিন্তু ধরেছিল অনেক অনেক আগেই। আমার সমালোচক ধরেছেন যে আপনার লেখাগুলো খুব পুরনো, ভাবনা চিন্তাগুলো পুরনো। আমি বললাম যে কিছু কিছু ভাবনা চিন্তা থাকে যেটা সারস্বত, সেগুলোকে বয়সের সঙ্গে সঙ্গে সেটাকে পাল্টানো যায় না। সে কতগুলো যে চিন্তা ভাবনাগুলো তার ভিতরে বর্তমান সময় আমাদের লেখালেখি পরিবর্তন হয়েছে। এখন আর সে আগের সেই ফরম্যাট নেই, পাল্টে গেছে, অনেকটা পাল্টে গেছে। তাদের চিন্তা ভাবনা, তাদের নৈপুণ্য, আমরা আমাদের সেই হিসেবে আমরা খুবই ব্যাকডেটেড, এই কথাটা বলবো না, তবে আমরা খুব পুরনো হয়ে গেছি। নমস্কার, আমি পূজা দাস। তিনি আমার কাছে একজন পিতৃতুল্য মানুষ। উনি অত্যন্ত স্বচ্ছ আর প্রিয় মানুষ আমার। উনি মূলত লেখক মানুষ, আমার পাঠকের কাছে উনি প্রিয় মানুষ। আজকে আমি খুব গর্ব যে মেসমশাইয়ের এই লেখকের দূরদর্শনে এসেছে। আমি মেসমশাইয়ের কাছে এসে গল্প করি, গল্প শুনি, গল্প বলে, খুব অনুপ্রাণিত করি। সবশেষে বলি, মেসমশাইয়ের আশীর্বাদ, প্রেরণা আমার জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যায়। আমি আমার কন্যাকেও ওনার কথা বলি, গল্প করি এবং মেসমশাইয়ের কাছে অনেক পুরোনো দিনের কথা জানতে পারি। অনেক কিছু শেখারও তো আছে এই মানুষের কাছে। উনি এই বয়সে এসে যখন বকাঝকা করেন, আমার খুব ভালো লাগে।